লাস্ট আমার 8 সেমিস্টারে সিজিপিএ ছিল 9.6। আচ্ছা 9.6 সিজিপিএ। সো এটা ডিসেন্ট মানে ম্যাকআউটে যেখানে সবাই ভয় খায় ব্যাকলগে সেখানে 9.6 সিজিপিএ পাওয়া মানে যথেষ্ট মানে একটা বিশাল ব্যাপারই বলা চলে। তো শোন আমরা একেক করে তোর সব মানে ডিসকাশন শুনবো বা টিপস অ্যান্ড ট্রিকস শুনবো। আমাকে শুরুতে এটা বল যে এইবারের সেমিস্টারের কোয়েশ্চেন পেপার তোর কিরকম লেগেছে? মানে সেমিস্টারের কোয়েশ্চেন কিরকম ছিল? ইজি ছিল না ডিফিকাল্ট ছিল? মানে প্রতিটা পেপারে নিয়ে একটু বল। 8 সেমিস্টার বিশেষ করে যেটা আমি নোটিস করলাম, ফাইনাল ইয়ারের পেপার মোটামুটি মানে যেরকম একটা ট্রেন্ড থাকে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তার পিছনে ফাইনাল ইয়ারের পেপার মোটামুটি ইজি থাকে যদি সিলেবাস থরলি যদি রেডি থাকে, তো খুব একটা টাফ পেপার হয় না। বা যেরকম মানে আমরাও যেরকম লিখি অ্যান্সার, যে হ্যাঁ যদি ধরো কোনো অ্যান্সার আমরা লিখতে হয় তো একটুখানি প্রবলেম হলো, ভুলে গেলাম, তো সেখানেও আমরা যদি একটু এক্সপ্লেন করে লিখতে পারি, সো ফাইনাল ইয়ারে ডিসেন্ট মার্কস পাওয়া যায়, ইজিলি পাওয়া যেতে পারে। আচ্ছা শোন ওভারঅল তোর ব্রাঞ্চ কি ছিল সেটা আগে শুরুতে বলে দে একটু। আমার কম্পিউটার সায়েন্স ছিল। আচ্ছা মানে সিএসইআইটি। তো এখন তো মোস্টলি স্টুডেন্টেরই সিএসইআইটি তেই ন্যাক বেশি। কিন্তু তার সাথে, হ্যাঁ, সাথে বিশাল সংখ্যক একটা স্টুডেন্টের এটাও ডাউট থাকে যে দাদা আমরা মানে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে সিজিপিএ টা মেইনটেইন করব। তো তোর সিজিপিএ টা যেহেতু যথেষ্ট ভালো এবং ডিসেন্ট তো আমাকে এটা বল যে মানে ম্যাকআউট এর আগের ট্রেন্ড এর থেকে এখনের ট্রেন্ড কতটা পাল্টেছে? মানে আজ থেকে ৩-৪ বছর আগে যেরকম কোয়েশ্চেন পেপার ফ্রেমিং হতো, সেরকম কোয়েশ্চেন পেপার কি এখনো ফ্রেমিং হচ্ছে? মানে তোর কি অপিনিয়ন? না যেটা এইটা আমি মানে রিসেন্ট দেখলাম, কারণ এইটা নিয়ে আমরা 7 সেমিস্টারে একটা খুব বড় প্রবলেমও পড়েছিলাম যে লাস্ট ইয়ার যেটা আমি দেখেছিলাম সাইবার আমাদের, তাতে কিন্তু পুরোপুরি কি ছিল যে আগের একটা সিলেবাস এবং রিসেন্ট সিলেবাস দুটোকে মিলিয়ে কোয়েশ্চেন দেওয়া হয়েছিল। বাট এইবারে যেটা হলো সেটা কিন্তু পুরোপুরি এই সিলেবাসের উপরে। মানে তুমি কিছু প্রেডিক্ট করে যেতে পারবে না। তোমাকে যেটা করতে হবে পুরো সিলেবাসকে থরলি পড়তে হবে। তার সাইড বাই সাইড যেগুলো রয়েছে, সাপোজ সাইবার সিকিউরিটি একটা সিলেবাস আছে, একটা টপিক আছে, সেই টপিক রিলেটেড কিছু সাব টপিকস আছে। তো সেটাকেও ভালো করে আমাদের মানে যদি পড়ে পড়ে রাখা যায়, তাহলে হয়তো আরো বেটার মার্কস পাওয়া যেতে পারে। কারণ বাই চান্স হতেও পারে যে ওরকম কোয়েশ্চেন এলো, যেটা কিন্তু আগে ছিল না। আগে মোটামুটি অর্গানাইজার পড়লে বা হয়তো সাজেস্টিভ কিছু একটা পেপারস পড়ে নিলে আমাদের মোটামুটি মানে কোয়েশ্চেন আমরা প্রেডিক্ট করতে পারতাম। কিন্তু সেইটা মানে আমি যেরকম 2021 থেকে দিচ্ছি এক্সাম, 2021-এর ডিসেম্বর থেকে আমরা এক্সাম দেওয়া স্টার্ট করেছি কলেজের সেমিস্টার। তো একদমই প্রেডিক্টেবল ছিল না। মানে আমরা প্রত্যেকবারই এক এক রকম ভাবে দেখতে পাচ্ছি যে না আগের পেপারটার সাথে এবারে কিছু মানে এপাশ-ওপাশ হয়ে গেছে, বা আমার যারা জুনিয়র ছিল তারাও আমাকে বলতো যে দাদা অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। যেরকমটা তোমরা দিয়েছো আমাদের আবার অন্যরকম এসছে। তো এই প্রবলেমস গুলো হয়েছে কিছু স্টুডেন্টের ক্ষেত্রে। আচ্ছা, তুই যেরকম একটা ব্যাপার বললি যে অর্গানাইজার এ মানে পড়ে গেলে আগে যেরকম অনেকটা হেল্প করত। তো এখন হুম। আমাকে কারেন্ট সিচুয়েশন বল যে এখন অর্গানাইজার থেকে কি আদৌ রিপিট আসে বা অর্গানাইজার পড়ে যাওয়াটা কতটা সেফ বা রিস্কি কি মনে হয় তোর? স্পেশালি দাদা আমি একটা কথা বলি, আমি অর্গানাইজার 5th সেমের পর থেকে পড়িনি। আমি 5th সেমিস্টার থেকে পুরো সিলেবাস ধরেছি। আমি যাবতীয় টিচার্সরা যা হেল্প করেছে সেগুলো থেকে করেছি, বা স্যারদের থেকে জেনে নিতাম যে স্যার কোথা থেকে ভালো রিসোর্স পাওয়া যায়। আর তারপর তো আমাদের টাইমে তো মানে ChatGPT-র হেল্প ছিলই। তো প্রত্যেকটা টপিক ধরে আমি পড়তাম। যে টপিকের রিগার্ডিং কি জিনিস হতে পারে বা না হতে পারে। অর্গানাইজার আমি তার আগে পড়েছিলাম, বাট তাতেও ওই একই প্রবলেমটা হয়েছিল। মানে কোয়েশ্চেন প্রেডিক্টেড করতে পারছিলাম না। আর যার জন্য আমি অর্গানাইজারকে তারপরে ফার্দার আর মানে নিজেও পড়িনি, আর আমার বন্ধু-বান্ধবদেরকেও সাজেস্ট করিনি। মানে তাদের এই সিলেবাস ধরেই পড়তে। অ্যান্ড সিরিয়াসলি সিলেবাস ধরেই কোয়েশ্চেন বেশি এসছে। মানে অর্গানাইজারের থেকে। কারণ অনেকে যারা অর্গানাইজার পড়ে গেছিল তারা বলছে যে না অনেক কোয়েশ্চেন তারা পারেনি বা কমন আসেনি। তো আমার মতে পুরোপুরি রিলাই করা এখন অর্গানাইজারের উপরে উচিত নয়। ঠিক কথা। আরেকটা ব্যাপার তুই যেটা বললি যে সিলেবাস থেকে কোয়েশ্চেন যেরকম অনেকটা আসছে বা রিপিটও হচ্ছে। তো আমাকে হুম, এই রিগার্ড এ বল যে সিলেবাস থেকে থিওরিটিক্যাল টপিক তো রিপিট বোঝা যায়। আ মানে পিওয়াইকিউ র যে পেপার গুলো আছে সেটা দেখে হুম, পর কি নিউমেরিক্যাল কিভাবে পড়তিস? মানে একটা পার্টিকুলার ধর কোন সাবজেক্ট আছে সাপোজ ডিএসএ আছে বা কম্পিউটার হ্যাঁ। অর্গানাইজেশন আছে। তো সেটার মানে থিওরি পার্টটা ধর কভার করে নিলি সিলেবাস দেখে প্রতিটা টপিক যেরকম তুই বললি। তো আমাকে বল নিউমেরিক্যাল গুলো কিভাবে কভার করতিস? মানে ওটার কি স্ট্র্যাটেজি থাকতো? নিউমেরিক্যাল কভার করতাম স্পেসিফিক্যালি যে কলেজের থেকে তো আমাদের বই দিত। তো সেই বইয়ের থ্রু দিয়ে কিছু টপিকস দেখতাম। যে আমি সবকটা দেখতাম না, যেগুলো মানে মনে হতো যে না ইম্পোর্টেন্ট আছে। বিশেষ করে ধরো ডিএসই যেমন তুমি বললে, তো এই স্ট্যাক হোক, কিউ হোক, মানে যেগুলোর নিউমেরিক্যাল মেইনলি স্টুডেন্ট ফাঁসাতে পারে সেগুলোকে ভালো করে দেখে রাখতাম। বা তোমার ইকোনমিক্স যেটা সবথেকে টাফ হয় মানে নিউমেরিক্যালস এর ক্ষেত্রে। তো সেইগুলোর ক্ষেত্রে বইটাকে আমার মতে হেল্প নেওয়া উচিত বইয়ের থেকে। বিশেষ করে নিউমেরিক্যাল এর কোয়েশ্চেন ৪-৫ টা করে দেখে রাখলে সেই টপিক রিলেটেড মানে কোয়েশ্চেন আইডিয়া করা যায় যে হ্যাঁ এরকম হবে। আর এটার জন্য অর্গানাইজার ফলো করা যেতে পারে, বাট
আমার এখন যেটা সাজেশন যে অর্গানাইজাররা আমরা দেখেছি যে কয়েকটা জায়গায় অ্যান্সার ভুল ছিল। প্রিন্টিং এ ছিল না কয়েকটাতে। তো সেখানে যদি কোয়েশ্চেন যদি থেকে থাকে তো সেখানেও বইয়ে সাজেশন নেওয়াটাই বেশি বেটার। আর তাহলে টিচারদেরকে জিজ্ঞেস করা যেতে পারে বা যেরকম অনেক সময় এই ল্যাপটপে বা YouTube এর থেকেও থ্রু দিয়ে আমরা দেখতে পারি যে এই পার্টিকুলার এই টপিকের উপর কি নিউমেরিক্যালস আছে। ওখান থেকেও হেল্প পাওয়া যেতে পারে। অনেক হেল্প হয়। ওখানে মানে আমার ইকোনমিক্সটা আমি সেরকম করেই করেছিলাম। তাতে কোয়েশ্চেন আচ্ছা। সেবারে থিওরিটিক্যালি এসছিল আমার যতদূর ধারণা 3rd সেমিস্টারে। বাট এলে ওটা করে দেওয়া যাবে। সলভেবল হবে ওটা। ঠিক প্রবলেমেটিক কথা। হবে না ওটা। মানে তোর অপিনিয়ন এটাই বলে যে, যে টপিক গুলো ইম্পোর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ার এর যে টপিক থেকে কোয়েশ্চেন গুলো এসছে, যদি ওই হুম, টপিকটা থেকেই মানে নিউমেরিক্যাল সার্চ করা যায় তাহলে অনেকটা আইডিয়া পাওয়া যায়। আর এটার জন্য আমি বলব যে টপিকটার নেম গুলো জানাটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ওকে? তো আ একদম। একদমই তাই। তো আচ্ছা শোন আমার এখানে আরেকটা ডাউট আছে। এটা তো কোয়েশ্চেন ফ্রেমিং এর দিকে আমরা গেলাম। আর এরপর হুম। আমরা আসবো যে কপিতে কিভাবে লেখা উচিত বা এক্সাম শিটে কিভাবে লেখা উচিত। তুই আমাকে একটা ব্যাপার বল, যেরকম আই থিংক তুইও জানিস যে আমাদের কোর্সের মধ্যে আমরা এখন রিসেন্টলি না মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবি সব জায়গায় মোটামুটি কম বেশি এভেইলেবল। মানে অর্গানাইজারেরও হোক বা মানে মোটামুটি আমার মনে হয় ওয়েবসাইট এদিক ওদিক এভেইলেবল আছে। কিন্তু আমরা কি করছি যে প্রতিটা কোয়েশ্চেন এর নিচে মানে টপিক এক্সাক্ট কনসেপ্ট এর নেমটা বলে দিচ্ছি। তো তুই আমাকে বল যে ওই যে প্রতিটা কোয়েশ্চেন সেটা নিউমেরিক্যাল হোক বা থিওরিটিক্যাল হোক, যদি এক্সাক্ট কনসেপ্ট বা এক্সাক্ট টপিক এর নাম জানা যায়, সেটা কতটা অ্যাডভান্টেজেস হবে স্টুডেন্টদের জন্য? মানে ওটাকে কিভাবে ওরা ইউস করবে? এটা একটু বল। মানে কোয়েশ্চেনটার নিচে সেই টপিকটার ব্যাপারে লেখা আছে সেটা বলছো? মানে দেখ সাপোজ একটা ধর ডিএস এর কোন সাবজেক্ট আছে। মানে আমি সাপোজ তোকে দেখ এখনই এক্সাম্পল দিয়ে বলছি। ধর এটা একটা কোয়েশ্চেন পেপার আছে। ঠিক আছে? তো এখানে দেখ আচ্ছা। এখানে এটা ধর সার্কিটরি এসছে একটা। ঠিক আছে? এটা একটা সার্কিটরি এসছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার এর। এর নিচে দেখ এখানে লেখা আছে যে বিজেটি অ্যাম্প্লিফায়ার অ্যানালিসিস এর H প্যারামিটার মডেল অ্যান্ড ডিসি লোড অ্যালাইড অ্যানালিসিস থেকে এই পার্টিকুলার নিউমেরিক্যালটা এসছে। এবার তুই আমাকে বল যে একজন স্টুডেন্ট যখন এটা জেনে যাচ্ছে যে এটা কোন টপিক থেকে এসছে, তো তার ওখানে মাইন্ডসেট কি থাকা উচিত? সে কি ওই টপিকটা থরোলি পড়ে নেবে? নাকি তার সাথে, সাথে সেই টপিকের উপর আরো ৫ টা নিউমেরিক্যাল ও প্র্যাকটিস করবে। মানে হোয়াট শুড বি হিজ অর হার স্ট্র্যাটেজি? হ্যাঁ, obviously নিউমেরিক্যাল প্র্যাকটিস করাটাও সেম ভাবে ইম্পোর্টেন্ট। কারণ আচ্ছা। এটাও একটা সত্যি কথা, কারণ আমরা এটা জানি না, কারণ যে টপিকটাকে আজকে হয়তো আমরা খুব সিরিয়াসলি পড়ছি। ধরো তুমি যেটা দেখালে বিজেপি, তো এবার হয়তো আমরা সেখান থেকে দেখে হয়তো মানে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা হয়তো আমাদের এখান থেকে নিউমেরিক্যাল আসে। আর হয়তো সেরকম টাইপের আরো ছোট টপিক থেকে নিউমেরিক্যাল আসছে। বাট হুম, তুমি তো এটা প্রেডিক্ট করতে পারবে না যে তোমার এক্সাক্টলি কোন টপিক থেকে নিউমেরিক্যালটা উঠে আসবে। তো সেটা প্রেডিক্ট করা যাবে না। তো আমার সেখানে আমার মতে অবভিয়াসলি নিউমেরিক্যাল যদি প্র্যাকটিস থাকে, তো আমার সাপোজ থিওরি রেডি নেই। হতেও পারে থিওরি হয়তো অনেক ready থাকবে না বা একটা বিশাল মুখস্থের জায়গা থাকে বা মাথায় রাখার জায়গা থাকে, হবে না সেটা। বাট যদি আমার যদি নিউমেরিক্যালস রেডি থাকে, অন্তত কনসেপ্টটা থাকবে যে আমার ওই সার্কিট যদি আমার সামনে আসে তো সলভ করব কি করে। তো আমার মতে নিউমেরিক্যাল যদি কোনো জায়গা দেওয়া থাকে তো ৪-৫ টা করে মিনিমাম, মানে যতটা সম্ভব হয় মিনিমাম ৪-৫ টা করে প্র্যাকটিস করে রাখলে সেই টপিকটার ব্যাপারে একটা মানে ফুল ফ্লেজড একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ, আমরা ইজিলি জিনিসটা যদি আমাদের নাও হয়, যদি নিউমেরিক্যাল যদি ওখান থেকে নাও আসে, পুরো থিওরিও চলে আসে, তবুও ম্যানেজ করে দেওয়ার মতো বা একটুখানি মানে পাসিং মার্কস এর জন্য যে দরকারি যে নাম্বারটা দরকার সেটা আমরা তুলতে পারবো ইজিলি। এটা সত্যি ঠিক কথা কথা। হেল্পফুল হবে। ঠিক, যদি ঠিক, টপিকের ঠিক নামটা কথা। দেওয়া। ঠিক কথা। মানে টপিকের নেম জানলে এইজন্যই মানে এই ব্যাপারটা এইজন্যই ইমপ্লিমেন্ট করা। কারণ আমিও অনেক টাইম দেখেছি শোন, ব্যাপার কি হয় হুম, জানিস? যে আমি দেখেছি এখন পিওয়াইকিউ রিপিট আসছে না ডিরেক্টলি। মানে তুই যদি কোয়েশ্চেন দেখিস খুব, খুব রেয়ার মানে খুব একটা পেপার হয়তো ৫ টার মধ্যে একটা পেপার হয়তো দেখা গেল আর লাস্ট ইয়ারে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হয়তো হুবহু যেটা শর্ট কোয়েশ্চেন আসলো সেটা হয়তো গ্রুপ বি তে চলে আসে। এরকম পরিমাণটা খুবই কম বা রেয়ার বলা চলে। কিন্তু কনসেপ্ট আমি দেখেছি হয়তো রিপিট হয়। সেটা কেমিস্ট্রির ক্ষেত্রে হতে পারে বা 3rd সেমের ইলেকট্রিক্যাল হতে পারে, 5th সেম সিএসআইটি হতে পারে। তো সেইজন্য এক্সাক্ট কনসেপ্ট নেমটা যদি জানা যায়। আরেকটা ব্যাপার আমার তোর যেটা ভালো লাগলো তুই যেটা বললি যে হ্যাঁ, যদি নিউমেরিক্যাল প্র্যাকটিস করা যায়, আমি যারা আরকি দেখছে লাইভ সেশনে তাদেরকেও বলতে চাই, এটা ঠিক কথা যে যখন আমি থেভেনিনস থিওরেম এর ৫ টা নিউমেরিক্যাল দেখব, আমি থেভেনিনস থিওরেম এর থিওরিটা বাই ডিফল্ট জেনে যাচ্ছি যে কি বলতে চেয়েছে বা থিওরেমটা কি। তো সেখানে যদি নিউমেরিক্যালটাকে যেভাবে প্র্যাকটিস করতে হয় সেই মানে স্টেপস গুলো আমি অ্যাজ এ থেভেনিনস থিওরেম এর থিওরি হিসেবে লিখে চলে আসি, আমি কিন্তু একটা ডিসেন্ট মার্কস পেতে পারি। ঠিক কথা। আচ্ছা এটা তো ধর কোয়েশ্চেন ফ্রেমিং এর ব্যাপার বললি যে নিউমেরিক্যালি এই আইডিওলজিটা খুব বিশাল কাজে দেয়। আচ্ছা এর সাথে, সাথে আমাকে এটা বল যে ধর কোন পেপার আছে যখন আনকমন কোয়েশ্চেন আসে তখন সেটাকে কিভাবে ডিল করেছিস? মানে ধর অনেক টাইমই হয়েছে যে থিওরি আনকমন এসছে বা নিউমেরিক্যাল আনকমন এসছে। তো সেখানে কিভাবে ডিল করেছিস? স্পেসিফিক্যালি এইটা মানে একটা বিশাল বড় একটা পয়েন্ট আছে। কারণ ধরো যদি আমার কোনো একটা কোয়েশ্চেন আনকমন, সেটা মানে কিছুটা তোমার লাকের ব্যাপার। তোমার যদি এখন যদি একটা গোটা ১৫ নম্বর যদি আনকমন চলে আসে, একটা স্ট্রেট ফরওয়ার্ড ১৫ মার্কসের কোয়েশ্চেন। একটা এক্সপ্লেনেশন দিয়েছে। তাতে কোনো সাইড মানে পার্ট কোয়েশ্চেন নেই। তো সেটা যদি চলে আসে আমার মতে সবথেকে বেশি
যদি এরকম মানে আমাদের ৫ টা কোয়েশ্চেন থাকে যে কোনো ৩ টে করতে হয়। ১৫ নম্বর ধরেই বলছি। ৫ নম্বরটা তো সেম স্ট্র্যাটেজি ফলো করাটাই উচিত। সেটা হচ্ছে যদি ১৫ নম্বরে আমি একটা কোয়েশ্চেন দেখে নিলাম যে হ্যাঁ, আমি কিছুই পারব না। তো আমি জানি না, টার্মটার নামই শুনিনি কোনদিন। যদি সেটাকে ছাড়া অন্য একটা কোয়েশ্চেন আমি দেখে নিই যাতে হয়তো ২ নাম্বার কি ৩ নাম্বার আমি জানি, বাকি সেখানেও আমি জানি না বাকি ১২ নম্বর ১০ নম্বর। পুরোপুরি টার্গেট করা উচিত ওই ২ নম্বর ৩ নম্বর যেটা জানি সেটাকে। কারণ হচ্ছে আমি সেটা যদি জানি, somehow যদি এক্সামিনারকে আমি এটুকু বোঝাতে পারি আমার এই ২-৩ নাম্বার যেটা আমি জানি, তাতে যদি কনফিডেন্টলি লিখে দেখিয়ে দিতে পারি এক্সামিনারকে যে হ্যাঁ, আমি এই জিনিসটাকে আমি খুব ভালো করে এক্সপ্লেন করতে পারলাম। তারপরে হয়তো জানি না, আমি হয়তো সেখানেও কোয়েশ্চেনটা জানি না। বাট হয়তো টপিকের নামটা মনে পড়ছে না যেটা কোন টপিকের হতে পারে। কারণ আমাদেরই যেমন একটা এসছিল 3rd সেমিস্টারে গ্রিন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর পেপারে। আমরা আচ্ছা, কিন্তু মানে হ্যাঁ। বুঝতেই পারিনি যে ওটা কোন টপিকের, মানে সেই আদৌ সেই সাবজেক্টের মানে অন্তর্গত কিনা। তো সেখানে আমরা পার্ট মার্কিং যেটা আমি করেছিলাম, পার্ট মার্কিংটা করেছি। আর জাস্ট ইকোনমিক্স রিলেটেড এই ইঞ্জিনিয়ারিং আর গ্রিন ওয়ার্ডটাকে ধরে, শুধু ওই টার্মটাকে ধরে যেটুকু বুঝি সেটুকু করে দিয়েছিলাম। আর মোটামুটি তাতে নাম্বার মানে এবার আমাদের তো কোয়েশ্চেন ওয়াইজ নাম্বার বোঝা যায় না, ওভারঅল একটা নাম্বার বোঝা যায়। তাতে নাম্বার মোটামুটি ভালো এসেছিল। যদি কোনো একটা কোয়েশ্চেনের যদি এরকম ফ্ল্যাট কোয়েশ্চেন থাকে যে পুরো ১৫, পুরো ৫ আমি কিছুই জানি না, তো অবভিয়াসলি উচিত হচ্ছে সেই কোয়েশ্চেন গুলোকে অ্যাটেন্ডই না করা। অপশন যখন আছে অন্যগুলো অ্যাটেন্ড করার। আর যদি আবার খুব লাক খারাপ হয়ে থাকে তো আমার মতে উচিত হচ্ছে যেখানে আমি কিছুই জানি না সেখানে কোর সাবজেক্ট কি পড়েছি আমি সেটাকে যতটা সম্ভব ইজি ভাবে এক্সপ্লেন করে দিলে পয়েন্ট ওয়াইজ। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যেগুলো আমি জানি না তাতে টাইম ম্যানেজমেন্ট মারাত্মক ভাবে রাখা উচিত। কারণ হচ্ছে ধরো আমি যেটা জানি না তাকে আমাকে বানিয়ে লিখতে হবে, খুব ইজি ব্যাপার। এবার আমাকে যদি বানিয়ে লিখতে হয় তো তাহলে আমাকে পয়েন্ট ওয়াইজ করতে হবে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমাকে এখন অব্দি বল যে তোর 3rd সেম, 4th সেম, আ আ লাইক 5th সেম, 6th সেম, 7th সেম, 8th সেম এই সব সেম গুলোর মধ্যে মানে কোন আমি সাবজেক্টের জিজ্ঞাসা করছি, নট সেমিস্টার। কোন সাবজেক্ট ছিল যেখানে তোর গ্রেড বেশ ভালো এসেছে বা ক্রেডিট স্কোর যথেষ্ট ভালো ছিল? আমার সব টাইপের সাবজেক্ট গুলোতেই মানে ইকোনমিক্স, তারপর আচ্ছা। এন্টারপ্রেনারশিপ বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এতে মানে ফুল মার্কসের কাছাকাছি মার্কস আসতো। তাছাড়া তোমার ডিএসএ তে অর্গানাইজেশন এসেছিল। ডিএসএ তে তারপর কিরকম হচ্ছে ছিল? ডিএসএ তে আমার এসেছিল বোধহয় 9 আছে। আচ্ছা, যথেষ্ট ডিসেন্ট। আচ্ছা, সিএসইটি এর আর কোন সাবজেক্টে ডিসেন্ট এসছে? আর তাছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসছিল, অপারেটিং সিস্টেম এসছিল, কম্পিউটার এসছিল, ডিবিএমএস এসছিল। ঠিক আছে। মানে সিএসইটি যথেষ্ট সাবজেক্ট গুলোরই তোর ডিসেন্ট আরকি গেছে এক্সামিনেশন। সো আই হোপ আমি যেরকম বলেছি তোকে যে এবার নেক্সট যারা এখন 3rd সেম এর স্টুডেন্ট আছে তাদের জন্য সাজেশন বানাতে হবে। ঠিক আছে? যাতে একদম পরীক্ষায় ওরা বলবে যে, "আরে এই সাজেশনটা তো দেখে গেছিলাম।" মানে আমাকে একটা ব্যাপার বল যে যদি একটা মানে জেনুইনলি তুই যদি একটা সাজেশন রেডি করিস তো একটা কিছু মাইন্ডসেট দিয়ে তো নিশ্চয়ই করবি, নিজের এক্সপেরিয়েন্স দিয়ে করবি। তো এরকম কি হয় যে সাজেশন থেকেও কমন চলে আসে বা প্রেডিক্ট করা যাবে? মানে কিছুটা সংখ্যক, কিছুটা অ্যামাউন্ট এ 100% না হলেও? 100% না হলেও তোমার মানে 50% তো করাই যাবে। তার কারণ এমন দেখো যে জিনিসটা যেটা আমরাও যেটা মানে প্যাটার্নটা নোটিস করেছি যে ধরো আমার হয় একটা সাব মানে টপিক আছে। যেমন হচ্ছে ধরো এই যে অ্যারে, স্ট্যাক, কিউ বা হয়তো ডায়নামিক মেমোরি অ্যালোকেশন রিলেটেড যেগুলো আছে বা সেগুলো। লিঙ্কড লিস্ট তো থেকেটাও ইম্পোর্টেন্ট। লিঙ্কড লিস্ট থেকেও কোয়েশ্চেন আসে। ওটাও আছে। তো মানে ইম্পোর্টেন্ট টপিক। তো তোমার এই এমন নয় যে কিছুই আসবে না। ইম্পোর্টেন্ট টপিক থেকে কিছু না কিছু কোয়েশ্চেন ঠিকই আসবে, ঠিকই ফ্রেম হবে। তো তো আমার সবথেকে বেশি মানে এখানে মনে হয় তো সাজেশনের মধ্যে যেগুলো হচ্ছে খুব টুইস্টেড কোয়েশ্চেন, যে যদি যেমন হচ্ছে যেমন ডিএস এর একটা কোয়েশ্চেন বলা যেতে পারে যে হয়তো অ্যারে কে আমরা লিংক লিস্ট দিয়ে যদি রিপ্লেস করি তাহলে সে হয়তো একটা কোনো কোয়েশ্চেন দিয়ে দিল যে বললো এবার এটাতে অ্যারে দিয়ে করে লিংক লিস্ট দিয়েও করে দেখো। তো এই যে বেসিক যে জিনিসগুলো মানে যেগুলো আমাদের প্র্যাকটিক্যালেও আমাদেরকে করতে হয় বা নরমালি আমাদেরকে জানতে হয়, সেইগুলোকে যদি সব পড়তে হবে না। বা হয়তো স্ট্যাকের আইডিয়াটা কি, যে স্ট্যাকটা কিউ এর থেকে আলাদা কেন, ডাইনামিক, এই যে বেসিক কয়েকটা ফান্ডামেন্টাল রিজনস এগুলো যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি তাহলে আমাদের মানে খুব ইজিলি আমরা সাজেশন বানাতে পারি। আমরা নিজেরাও বরং সাজেশন তৈরি করি যে হ্যাঁ, যে আমি যদি, আর আমার মতে দাদা এটা আমার কোয়েশ্চেন ভিত্তিক সাজেশন করাটা বেশি বেটার। মানে এটা হচ্ছে এটা ধরো এটা আমিও অলওয়েজ সাজেস্ট করি। কি অ্যাকচুয়ালি কথাটা সাজেস্টেড কোয়েশ্চেনস না হয় সাজেস্টিভ টপিকস হওয়া দরকার। উচিত এক্স্যাক্টলি। ঠিক কথা। তো আমাকে বল যে আ ওরকম তাহলে আমরা প্রোভাইড করতে পারি যারা এবারে 3rd সেমিস্টারের স্টুডেন্টস আছে।